আমি এতটাই ভালোবাসি, এখানে আমার আর কিছু বলার নেই। তবে আমাকে দু একজন হেল্প করেন, আমার বন্ধু, সে হেল্প করে। বাঙালির ১২ মাসের ১৩ পার্বণের অনেকটা শেষ পর্যায়ে আমরা এসেছি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সমস্ত আমাদের শ্রোতা দর্শকদের অনেক অভিনন্দন। তাহাদের কথা এই এপিসোডের আমি হৈমন্তী আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি একটা অদ্ভুত একটা ঘটনাকে নিয়ে, একটা গল্প নিয়ে, এবং যেটা বাস্তব সেই নিয়ে কথা বলবো বলে। আমার সঙ্গে আছেন রুনা ঘোষ, রুনাদি। রুনাদি ওনার পরিচয় দেবেন। তার আগে তাহাদের কথার পক্ষ থেকে রুনাদি আপনাকে স্বাগত এবং নমস্কার জানাই। আপনি যে কাজটা করেন সেটা আপনি আপনার নিজে মুখে একটু বলুন আমাদের দর্শকদের, যে কিভাবে আপনি কাজটা শুরু করলেন এবং কাজটা কি কাজ, এখন কোন পর্যায়ে দাঁড়িয়ে আছেন। আমি মধুগ্রাম চন্দনগড়ে থাকি। আমি 85 সাল থেকে আহ, আমার বাড়িতেই অ্যালসেশিয়ান কুকুর এসেছিল। তাকে দেখা শুরু থেকেই আমি মানে এদের প্রতি আমার ভালোবাসা। তখন আমি বিএ ক্লাসে পড়ি। তো ভালোবাসতে বাসতে আস্তে আস্তে আমি রাস্তার কুকুরকেও মানে নিজের মতো করে ভালোবাসতে শুরু করলাম। আর বাড়িতে মা বাবারও একটা প্রচন্ড সাহায্য ছিল আমার এ ব্যাপারে, বিশেষ করে বাবা। তো ওর জন্যই আমার এটা সহজ হয়েছে, কারণ আমি তো রোজগার করতাম না, সবই বাবার। তো রাস্তায় বেরোলেই আমার তাদের খাওয়া, মানে আমি সবকিছু খাওয়াতে ভালোবাসতাম না। আমি রুটি কিনে খাওয়াতাম। আমি কিন্তু খুব একটা বিস্কিট খাওয়াতাম না। এখন একটু বিস্কিট খাওয়াই, কারণ দামটাও প্রচুর পড়ে যায় সবকিছুতে। কিন্তু দুপুরেও ভাত দিই, রাতেও ভাত খাওয়াই যতটা পারি। আর আস্তে আস্তে বাড়তে বাড়তে আমার এখন 30 জন হয়েছে। তাদেরকে আমি সকালবেলা আমি 7:30টার সময় বাজারে যাই, তখন আমার কিছু জন আছেন, তাদেরকে আমি বিস্কিট খাওয়াই, পনির খাওয়াই, তারপর সন্দেশ খাওয়াই। আর দুপুরবেলা আমি ভাত, টক দই, গরমকালে টক দই ভাত, তার মধ্যে একটু মাংস থাকে। রাত্রিবেলাতেও আমার মানে প্রচুর পরিমাণে থাকে। তখন যেহেতু দুপুরবেলা লোকজনের ভিড়ে লোকে অনেকে অনেক কথা বলতে থাকে, এখানে দেবেন না, ওখানে দেবেন না। কিন্তু আমি কোনো জায়গায় ঢেলে দিই না, রাস্তায় দিই না, আমি বাটি করে করে সুন্দর করে দিই। আর সেই জন্য আমি রাত্রিবেলাটা বিশেষ করে বেছে নিয়েছি। রাত্রিবেলা আমার 30 জনকে দিতে খুব সুবিধা হয়। আর আর রাত দিতে সুবিধা হয় এবং দিনের বেলা দুপুরে ওদের খাবার দেন। মাংস নিশ্চয়ই থাকে হ্যাঁ, এই রেগুলার মাংস। মেনুতে। এই মাংসটা কিভাবে তৈরি করেন? আপনি বলছিলেন যে একটা স্যুপ মতো তৈরি করে তাদেরকে দেন। হ্যাঁ, সেইটা একটু উপকরণ গুলো একটু আমাদেরকে জানান, হ্যাঁ, যে আমি কুকুরদের আপনি কিভাবে খাবারটা দেন। আমি মানে আমি ছবিটা দেখলে বুঝতে পারবেন যে আমি এত পরিচ্ছন্ন ভাবে ওদের খাওয়াই। আমার একটা ওদের স্যুপ তৈরি হয়, তার মধ্যে আহ মুসুরির ডাল, সয়াবিন, পেঁপে, কুমড়ো, পটল, লাউ, সব সবজি একদিনে থাকে না। চাল থাকে একটু। চাল থাকে, চালটা আলাদা, স্যুপটা আলাদা। আচ্ছা এবার ওই মাংস থাকে 300 টাকার। আচ্ছা। আর পুরো সলিডটা, কোনো হাড় থাকে না, মেটে থাকে না। মাঝে মধ্যে ওরা যেটা গলা দেয়, গলার, আমার বাড়িতে একটি বউ আছে, সে সুন্দর করে মানে লোমগুলো পর্যন্ত পরিষ্কার করে দেয়। খুব পরিচ্ছন্নতার সঙ্গে আমি খাওয়াই, কারণ ওরা অসুস্থ হলে আমাকে বেশি ভুগতে হয়। ওই জন্য আমি চেষ্টা করি ওদেরকে ভালোভাবে খাওয়ানো। তা ওরা খেয়ে যে তৃপ্তি পায়, তাতে আপনার মানসিক তৃপ্তিটা বোধহয় বেশি হয়। একদম ভীষণ হয়। ওই জন্য আমার মানে আপনারা দেখে বুঝবেন, আমি যে 8টা 8:30, আমার একটা বুটিক আছে, বুটিকের থেকে যা আয় হয় সেটাই আমার ওদের প্রতি, ওদের উপর বেশিটা যায়। আমি যখন রাস্তায় ওদেরকে খেতে দিতে আসি, ওই টাইমে আপনি সোদপুর রোডে মোটামুটি যতটা জায়গা আমি খেতে দিই, আপনারা দেখলেই বুঝবেন আমার দিকে, ওই আমার গলির দিকে তাকিয়ে ওরা বসে থাকে। ওই জন্য মানে ওই সময়টা আমি বেছে নিই। অসুস্থ হয় তখন তার প্রিপারেশন কি নেন? খুব যেটা আমি করতে পারি না, মানে স্যালাইন ট্যালাইন আমি বাড়ির সামনে হয়ে যায়, বা যেখানে যে কুকুরটা থাকে সবাই তো আমার বাড়ির সামনে থাকে না। আমার এক বন্ধু আছে সিদ্ধার্থ, সিদ্ধার্থ বড় চাকরি করে, পজের সাথে যুক্ত। সিদ্ধার্থ কিন্তু আমার কাছে কিছু পয়সা নেয় না। সিদ্ধার্থকে আমাকে অনেক সাহায্য করে, যেমনি ওদের ভ্যাকসিনেশনে ও ইঞ্জেকশন গুলো দিয়ে দেয়। ও মানে ইঞ্জেকশন দেওয়ার চার্জ কিন্তু কিছু নেয় না। আর এই স্যালাইনিং গুলো ওই দিয়ে দেয়। আর আগে ছিল লক্ষ্মী, লক্ষ্মী তো স্ট্রিট অ্যাক্সিডেন্টে মারা গেছে। লক্ষ্মী তো তুলনায় নেই।
তবে সিদ্ধার্থর যদি কোনো সময় হেল্প লাগে সেটাও কিন্তু আমি করি, মানে কোনো কুকুর অসুস্থ হলে আমি টাকা পাঠিয়ে দিই যখন যেরকম আমার সুবিধা হয়। আচ্ছা আর আমার কুকুরকে আর যারা ধরুন অ্যাক্সিডেন্টে হাত পা কিছু একটা ভাঙলো, তখন আমি বাগুইহাটি পজে, যেমন একটাকে আমি পেছনটা প্যারালাইসিস হয়ে গেছে, আমি চেষ্টা করে যাচ্ছি নির্বাকন্নতে পাঠানোর, যে ওখানে গিয়ে মানে রেখে ওরা খুব সুন্দর ট্রিটমেন্ট করছে, ওখানে যাতে ট্রিটমেন্টটা হয়, কারণ শেল্টার ছাড়া এদেরকে ট্রিটমেন্ট করা অসম্ভব। আর আরেকটা যেমনি আমার একটা কুকুরের খুব টিউমার হয়েছিল, সেটা আশারিতে নিয়ে গিয়ে, কিন্তু এত গাড়ির চার্জ, মানে যেতে আসতে 3200 টাকা, ওটা আমার পক্ষে একটু চাপই হয়ে যায়। তবে আমার এক বন্ধু আছে আমেরিকাতে, সরকারি হেল্পের দিকে না 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 কাউকে বলা, না 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 না, এটা কখনোই হয়নি। তবে কেন করেননি? না না, ওটা আমার ভালো লাগে না, ওটা আমার ভালো লাগে না, কারণ এটা আমার জিনিস, আমার ভালোবাসা, এটা আমি মনে করি। আমাকে লোকে অনেক বাজে কথাও বলে, তাতে আমার কিন্তু কিছু যায় আসে মানে না। পাড়া প্রতিবেশীর কাছ থেকে অনেক, একদম একদম, আমার ফ্ল্যাটেও আমার পোস্টার আছে আমার নামে, যেহেতু 6-7টা কুকুর আগে, এরা তো চিরস্থায়ী নয়, কিছুদিন আসে আবার চলে যায়, মরে যায়, এরা কিন্তু মরেও যায়। আর সেই কুকুরগুলো যেহেতু ঢুকতো খালি খাবার টাইমে 2বার, ওই জন্য আমার নামে পোস্টার আছে পূর্ণ অ্যাপার্টমেন্টে, যে মানে অবাঞ্ছিত কুকুর এরকম আসছে যাচ্ছে, গেট বন্ধ রাখুন, এইসব আর কি। তো কিন্তু তারা আলটিমেটলি আর নেই, তারা অন্যদিকে চলে গেছে, মানে আবার মরেও গেছে। অনুকূলে এনে আপনি কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছেন, করে যাচ্ছেন, হ্যাঁ, এবং আগামী দিনেও নিশ্চয়ই কাজটার সঙ্গে যুক্ত থাকবেন। হ্যাঁ, আমি আপনার আরেকটি ব্যাপার যেটা আমরা শুনছিলাম, যে পারিবারিক একটা অদ্ভুত আপনার সাপোর্ট আছে আপনার স্বামীর, এবং আপনাকে একটা গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন উনি, আপনার একটু শারীরিক সমস্যা থাকার কারণে, সেইটা অল্প করে আমাদের দর্শক শ্রোতাদের একটু জানান। আমার যেমনি, আমার তো বয়সটাও হচ্ছে 60 বছর আমার হতে চললো, আমার অনেক অপারেশন আছে, ওই জন্য আমার একটুখানি ডান হাতে একটা প্রবলেম হয়েছে। তো আর যে খাবারটা নিয়ে আমি রাত্রিবেলা বিশেষ করে বেরোই, সেটা অনেকটা ভারী থাকে, ওই জন্য আমার হাজবেন্ড একটা অ্যামাজন থেকে একটা ট্রলি কিনে দিয়েছে, খুব সুন্দর। সেই ট্রলিটা করে আমার খুব সুবিধা হয়, আমি যতটা ইচ্ছা যেতে পারি। আগে যেমনি বাটিগুলো, বড় বড় বাটি নিয়ে অনেক সময়, যেমনি 17 সালে আমি হাঁটতে পারতাম না, আমার পা গুলো আপনার আর্থারাইটিসে খুব সমস্যা হয়েছিল, তখন আমি একটা ভ্যান করেও কিন্তু আমি কোনোদিন বন্ধ দিইনি। আমি কিন্তু ভ্যানে করে পার হয়ে এসে আমি খাবারটা দিয়ে যেতাম, কারণ ওরা ওয়েট করতো। আর আমি কিন্তু কোথাও যাই না খালি এদের কারণে। আমি এতটাই ভালোবাসি, এখানে আমার আর কিছু বলার নেই। তবে আমাকে 2-1জন হেল্প করেন, আমার বন্ধু, সে হেল্প করে। মধ্যমগ্রাম বোসপাড়া থেকে এক ভদ্রলোক প্রতি মাসে আমার 500 টাকা করে দেন। আমার পাড়ায় 2জন আছে, যখন তাদের কোনো ছেলের জন্মদিন বা কিছু, ওনারা 1000-500 করে আমাকে দেন, আমার উপকারেই আসে। সেদিনকে যেমনি পাড়ার একটি কুকুরের হেমোটেমা অপারেশন হয়েছে, আমার খুব মানে টানাটানি ছিল, কিন্তু ওই বোধহয় ভালোবাসি বলেই আমার পাশের বাড়ি এক বৌদি এগিয়ে এলো, বললো না আমি হাফ দেবো, আর আমি হাফ দিলাম, দিয়ে ওর অপারেশনটা করিয়ে নিলাম, ও এখন খুব সুস্থ। আমরা দেখতে পেলাম যে রুনাদি কতটা আবেগঘন একটা মুহূর্তের আমাদের সাক্ষী করে রাখলেন। মানুষ মানুষকে তো ভালোবাসে, সেখানে একটা স্বার্থ থাকে, কিন্তু রুনাদি যদি কখনো অসুস্থ হয়ে পড়েন, সেখানে কিন্তু কুকুররা হয়তো এসে তাকে হয়তো কাঁদবে, হয়তো কুকুররা তার সামনে মুখ উঁচু করে বসে থাকবে, কিন্তু তাদের তো পক্ষে সম্ভব নয় যে হসপিটালে নিয়ে গিয়ে রুনাদির সেবা করানো। কিন্তু তবুও রুনাদির কিন্তু তাদের প্রতি একটা অসম্ভব রকমের ভালোবাসা, সেবা, যাই বলুন, এতে ঈশ্বরের আশীর্বাদ নিশ্চয়ই থাকবে। আগামী দিনে আমরা এই ধরনের আরো আবেগঘন গল্পের সম্মুখীন হব। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। আমাদের কথার পক্ষ থেকে সবাইকে নমস্কার।